আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৭২ লিখেছেন ইলমা বেহরোজ। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে। আজ আকাশ পরিষ্কার, কুয়াশা নামেনি। সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছেন, অপেক্ষা করছেন মৃদুলের জন্য। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে। আমির ঘরে প্রবেশ করে, পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে। তারপর প্রবেশ করল মৃদুল। মৃদুলের বুক কাঁপছে, সে চিন্তিত। পদ্মজা মৃদুলকে সালাম দিল, তারপর বলল, বসুন ছোট ভাই। মৃদুল বসল। সে বুঝতে পারছে না কি হতে চলেছে। সন্দিগ্ধ সে। গোপনে ঢোক গিলে একবার আমিরের আর একবার পদ্মজার দিকে দেখল। পদ্মজা বলল, কেমন আছেন? মৃদুলের অস্বস্তি হচ্ছে। সে দ্রুত জবাব দিল, ভালো আছি ভাবি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কেমন লাগছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? জি ভাবি, সব ঠিক আছে। ভালো লাগছে। রানী আপার কথা খুব মনে পড়ে। পদ্মজা আক্ষেপে সরে বলল, রানী আপা কেন যে এমন করলো? যদি ফিরে আসতো। মৃদুল নিরুত্তর। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমির নিশ্চুপ। সে এই আলোচনায় যেতে চায় না। পদ্মজা মৃদুলকে বলল, আচ্ছা সোজাসাপটা ভাবেই কথা বলি, পূর্ণার সাথে আপনার সম্পর্ক কি? পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় আটকে যায়। সামনে বড় ভাই আমির হাওলাদার, যাকে সে ভয় পায়, প্রশ্ন করছে পূর্ণার বড় বোন, যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝে তখন কেমন অনুভূতি হয়। মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলল, বলুন ছোট ভাই। মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ল। তারপর বলল, কোনো নাম নেই। আমি পূর্ণারে পছন্দ করি, আর পূর্ণা আমারে। পদ্মজার বুক থেকে ভারী বোঝা নেমে যায়। মৃদুল এক প্রশ্নে সত্যি কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে। কথাবার্তা বাড়ানো সম্ভব নয়, হাতে সময় নেই। তাই সে নড়েচড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুতি আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখল। আমির তার দিকে একধ্যানে তাকিয়ে আছে। সে নীরব দর্শক। মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাত মাথা চুলকালো। পদ্মজার কেন যেন হাসি পায়, কিন্তু চোখ মুখ গম্ভীর ধরে রাখে। এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক। মৃদুলের ধীরস্বস্থ বলল, আম্মা আব্বা অনেক দিন ধরে বিয়ের কথা বলতেছে। আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, বিয়ের পক্ষে আপনার গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে। ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লিখেনি। চুপচাপ বসে সময় গুনেছে, এখন ছুটি হবে। কিন্তু এখানে তো জিততেই হবে, জীবন মরণের প্রশ্ন। মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবি। আমার চোখে আগে কালো সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নেই। কেন নেই জানি না, হুট করেই মনে হইতাছে। চামড়ায় যায় আসে না, মনের টানটা আসল। যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায়। সব কিছুর উপরে ভালোবাসা। ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ। মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে ওঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনেরই চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভ্যাবাচেকা খেয়ে গেল। বলল, ভাবি ভুল কিছু কইছি? ভাই রাগ কইরা চলে গেল। পদ্মজা লুকোনো যন্ত্রণা হজম করে নিয়ে বলল, ভালো কথা বলেছেন, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজ বাড়িতে ফিরে যান। অভিভাবক নিয়ে আসুন। আমি আমার বোনকে বিয়ে দেব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই। আমার বোন আপনার দায়িত্বে। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্ক দীর্ঘদিন থাকুক।
আশা করি দ্রুত সবকিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভাবছিল পদ্মজা রাজি হবে না, তাকে রাজি করতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুল নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোনো সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছে মনে করতে পারে। সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে। মৃদুল চট করে চেয়ার থেকে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকলো। পদ্মজা আকস্মিক ঘটনায় হতবিম্বর হয়ে যায়। সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেলল। সে বলল, আস্তাগফিরুল্লাহ, ছোট ভাই আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা, তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এত দ্রুত হুট করে এত সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি। ঠোঁটে হাসি রেখে বলল, আমি শনিবারে বাড়িতে যাবো, রবিবারে আম্মা আব্বারে নিয়ে আসবো, আপনি চিন্তা কইরেন না। মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে, সে ভীষণ উত্তেজিত বুঝে যাচ্ছে। পদ্মজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে, তারপর বলল, আসি ভাবি, যান, আল্লাহ আপনার ভালো করুন। মৃদুল তাড়াহুড়া পায়ে বেরিয়ে যায়। পদ্মজা মৃদুল একদম পূর্ণার মতো ছটফট চঞ্চল। আমির জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজার হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে। তখন রিদওয়ান আসে। আমিরকে জানায় শুক্রবারের সমাবেশ হচ্ছে না। আমির প্রশ্ন করল, কেন? শীতের কাপড় এখনো আসেনি, কাল দিন পরেই শুক্রবার। আব্বার কাজই এমন। ভাগ্য ভালো গ্রামবাসী আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। সমাবেশে যে হচ্ছে না তাদের জানানো হয়েছে। তুই কি আমার সাথে বের হবি? আমি অন্যদিকে যাব। রাতের ঘটনা শুনলাম। আরভিতের লাশটা কি করা হয়েছে? যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়। তুই বইয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালী হারালি। আমির কিছু বলল না। রিদওয়ান বলল, পদ্মজার বুকেও ভয় ডর নেই, সব তোর দোষ। আমির ক্রোধ নিয়ে বলল, আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না। কি করবি? মারবি? মার। আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলল, রিদওয়ান, মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নেব। রিদওয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছেয়ে চলে গেল। আমির গ্রিল খামচে ধরে। তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলে তার কপাল ঘামে। ফরিনার ঘর অন্ধকার ডুবে গেছে। মজিদ হাওলাদার আলাদা থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো। বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসলো। ফরিনা ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহর গলা চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন। পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুলে বিলি কেটে দেয়। আরেক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটি নিস্তেজ নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেত পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতে এক ছেলেকে বিয়ে করতে চেয়েছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানিয়াপা কোথায় চলে গেল কে জানে। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এমন ভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারাদিন দেখা হয়নি। কোথায় সে? ফরিনার চোখ ফুলছেন। পদ্মজাকে দেখে মৃদু হাসলো। পদ্মজা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল, তুমি আইসো মা? আসছি আম্মা। কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুনে পুরানো জ্বালা পোড়া। ঘরটাকে মৃত্যুপুরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চায় না।
ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জায়গায়। তিনি সময় নিয়ে বলল, কিছু লাগবে না মা, তুমি আমাকে ধরে থাকো। পদ্মজা ফইনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আছি আম্মা, আছি আমি। ফইনা হারিকেনে নিভু আলোয় পুরো ঘরটা দেখলেন, পদ্মজাকে দেখলেন। আচমকা ডান পা বিরতিহীনভাবে কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে ভয়ার্ত স্বরে বলল, আমাকে নিয়ে যাইতেছে। আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, আমারে নিয়ে যাইতেছে। যা যা এখান থেকে যা। তিনি কাঁদতে থাকলেন। পদ্মজা ভয় পেয়ে যায়। এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো। তারপর বলল, কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে, আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উত্তর দিলেন, কেউ নাই? না, নেই। ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বুজল। পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রেখে দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার দুই চোখ লেগে আসে। তখন ফরিনা চোখ তুলে বললেন, আমার আম্মার নাম ফুলবানু আছিল, রামপুরের সেরি। পদ্মজার ঘুম ছেড়ে যায়। সে নড়েচড়ে বসে। আরো একটা জীবনের গোপন অধ্যায় সাক্ষী হতে চলেছে পদ্মজা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তার চোখ ছাদে বাইরে থেকে শিয়ালের হাঁক ভেসে আসছে। ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয়। ফুলবানুর মা মারা যায় যখন ফুলবানুর বয়স 6। বাবার আদরেই বড় হয়। যখন ফুলবানুর 14 বছর বয়স, তখন বনেদি পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তাদের যৌতুকের চাহিদা অনেক, তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন। জমি জমা, গরু ছাগল বেচে মেয়ের বিয়ে দিলেন। একটাই যে মেয়ে ছিল, মেয়ের সুখী সব। ফুলবানুর সংসার 2 মাসের বেশি ভালো যায়নি। স্বামী চাপ দেন যৌতুকের জন্য। ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠান। ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটাও বিক্রি করে দেন। মেয়েকে সুখী করে নিজে নিরুদ্দেশ হয়ে যান, বেছে নেন নিরুদ্দেশী জীবন। মানুষটার খবর আর পায়নি ফুলবানু। বেঁচে আছে নাকি মরে গেছে সেও জানে না। বিয়ের বছর খানেকের মাথায় জন্ম হয় ফরিনার। ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায়। মেয়ে দেখে তারা কপাল কুঁচকায়। এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেক বনেদি ঘরের মেয়ের সাথে, যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি। মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা। ফুলবানুর স্বামী বিয়ে করে বনেদি ঘরের সেই মেয়েকে যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘরে। সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই। রাস্তায় কত অমানুষ ছিঁড়ে খায় তাকে। তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে। মানসিক ভারসাম্য হারিয়ে আনন্দপুরের বাজার বেছে নেয় ফুলবানু। এক পাগলি মেয়ে হিসেবে বড় হতে থাকে ফরিনা। বয়স বাড়তে বাড়তে 12 এসে ঠেকে। সেই সময় এক চন্দ্রহীন রাতে মুজিদের শিকার হয় ফরিনা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।